শহরের সবচেয়ে বিলাসবহুল ব্যাঙ্কোয়েট হল দ্য রয়্যাল হেরিটেজে আজ দীপাবলির মতো পরিবেশ ছিল। এই বিয়ে ছিল শহরের সবচেয়ে প্রভাবশালী এবং অহংকারী শিল্পপতি শেঠবর্ধন রাঠোরের একমাত্র মেয়ের। সাজসজ্জা এমন ছিল যে দর্শকদের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। চারদিকে বিদেশি ফুলের সুবাস এবং দামি সুগন্ধি ছড়িয়েছিল। অতিথিদের কবজিকে বাঁধা ঘড়ি এবং গলার হাড়ের দাম হয়তো একজন সাধারণ মানুষের সারা জীবনের উপার্জনের চেয়েও বেশি ছিল। নিজের মিথ্যে শান এবং প্রতিপত্তি প্রদর্শনের জন্য শেঠবর্ধন প্রধান ফটকে স্বাগত জানানোর জন্য একটি বিশাল হাতি দাঁড় করিয়ে রেখেছিলেন, যার নাম ছিল গজরাজ। বেচারা গজরাজ সোনা আর মখমলের ভারী সাজসজ্জায় ভারাক্রান্ত ছিল। তার পায়ে লোহার মোটা শেকল ছিল যা তার মাংসের ভেতরে বসে যাচ্ছিল। ডিজের কান ফাটানো শব্দ, ঢোল নাকাড়ার শোরগোল এবং উজ্জ্বল ফ্ল্যাশলাইট সেই অবলা প্রাণীটিকে ভেতর থেকে পাগল করে দিচ্ছিল। সে তৃষ্ণার্ত ছিল, ভীত ছিল এবং ব্যথায় ছিল। কিন্তু সেখানে উপস্থিত শত শত ধনী অতিথিদের মধ্যে কারোরই সেই পশুর যন্ত্রণা নজরে আসছিল না। তারা কেবল তার সাথে সেলফি নিতে ব্যস্ত ছিল। তখনই হঠাৎ ধৈর্যের বাঁধ ভেঙে গেল, যখন এক মাতাল অতিথি মজা করে গজরাজের সুরে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া ছাড়ল। তখন প্রাণীটি মেজাজ হারিয়ে ফেলল। একটি ভয়ানক বুক কাঁপানো চিৎকারে পুরো হল কেঁপে উঠল। গজরাজ জোরে একটি ঝাঁকুনি দিল এবং পাশে রাখা সাজসজ্জার ভারী স্তম্ভগুলোকে খড়কুটোর মতো উপড়ে ফেলল। অতিথিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। যে মানুষগুলো এতক্ষণ হাসছিল তারা নিজের প্রাণ বাঁচাতে একে অপরকে ধাক্কা দিয়ে পালাতে লাগল। দামি ক্রোকারিজ ভাঙতে শুরু করল। খাবারের স্টলগুলো পড়ে গেল এবং বিয়ের উৎসব মুহূর্তের মধ্যে কান্নাকাটি আর আর্তনাদে পরিণত হল। শেঠবর্ধন নিজের নিরাপত্তার ঘেরাটোপে দাঁড়িয়ে এই সব দেখছিলেন। নিজের মেয়ের বিয়ের দুশ্চিন্তার চেয়েও নিজের সম্মান আর টাকার ক্ষতির ভয় তাকে বেশি তাড়া করছিল। রাগে তার মুখ লাল হয়ে গেল। তিনি নিজের হেড সিকিউরিটি গার্ডকে চিৎকার করে আদেশ দিলেন, কিসের অপেক্ষা করছো? মেরে ফেলো একে। এই পাগল পশুটাকে এক্ষুনি গুলি করে দাও, এর আগে যে এটি আমার প্যান্ডেলের আরও ক্ষতি করে। গার্ড তার ভারী রাইফেল তুলে নিল এবং লক্ষ্য সরাসরি গজরাজের কপালে স্থির করল। সেই প্রাণীটি, যে এখন ভয় আর রাগের এক ঘূর্ণিঝড় হয়ে উঠেছিল, নিজের মৃত্যুর দোরগড়ায় দাঁড়িয়েছিল। পরিবেশে নিস্তব্ধতা নেমে এলো। প্রত্যেকের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ঠিক সেই মুহূর্তে যখন গার্ড ট্রিগার চাপতে যাচ্ছিল, ভিড় ঠেলে একটি ছোট নোংরা ছায়া বিদ্যুতের গতিতে এগিয়ে এলো। সে ছিল 10 বছরের অনাথ ছেলে ভুবন, যাকে ক্যাটারিংয়ের লোক শুধু ইঁটো বাসন তোলার জন্য দৈনিক মজুরিতে রেখেছিল। তার জামাকাপড় ছেঁড়া ছিল এবং শরীরে দারিদ্র্যের ছাপ ছিল, কিন্তু তার চোখে একটি অদ্ভুত আগুন ছিল। ভুবন নিজের প্রাণের তোয়াক্কা না করে সরাসরি সেই তাক করা রাইফেলের সামনে ঝাঁপিয়ে পড়ল। সে নিজের দুটি ছোট হাত ছড়িয়ে দিল এবং গার্ডের চোখের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, না, আপনারা একে মারতে পারেন না, থামুন। শেঠবর্ধন রাগে অগ্নিশর্মা হয়ে দ্রুত এগিয়ে এলেন। তিনি ভুবনকে একটি জোরে চড় মারলেন, যাতে শিশুটি টলমল করে মাটিতে পড়ে গেল। 2 পয়সার চাকর, তো সাহস কি করে হলো আমার আদেশের মাঝে আসার? সরে যা সামনে থেকে, নতুবা এই পশুর সাথে তুইও মারা যাবি। ভুবনের গালে লাল দাগ পড়ে গিয়েছিল এবং ঠোঁট থেকে রক্ত ঝরছিল, কিন্তু সে কাঁদল না। সে সাথে সাথে উঠে দাঁড়ালো এবং আবারও বন্দুকের সামনে চলে এলো। সে হাত জোড় করে কাঁপানো কণ্ঠে শেঠের কাছে ভিক্ষা চাইল, মালিক, আমাকে মেরে ফেলুন, কিন্তু একে মারবেন না। এটি পাগল নয়, এটি ভয় পেয়ে আছে। আপনারা সবাই একে ভয় দেখাচ্ছেন। আমাকে শুধু 5 মিনিট দিন, শুধু 5 মিনিট। আমি কসম খাচ্ছি এটি শান্ত হয়ে যাবে। শেঠবর্ধন তার ছেলের নজরে সেই ছোট ছেলেটিকে দেখলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এই সামান্য ওয়েটার, যে হয়তো জীবনে স্কুলের মুখ দেখেনি, সে একটি পাগল হাতিকে নিয়ন্ত্রণ করার কথা বলছে। হলে উপস্থিত ধনী অতিথিদের মধ্যে ফিসফাস শুরু হলো। কেউ বলছিল ছেলেটি পাগল, আবার কেউ বলছিল এর মরে যাওয়ার শখ হয়েছে। শেঠবর্ধন নিজের দামি ঘড়ির দিকে তাকালেন এবং একটি কুটিল হাসির সাথে বললেন, ঠিক আছে, তোর মৃত্যুর তামাশা দেখতেও কোনো ক্ষতি নেই, তোকে 5 মিনিট দিলাম, কিন্তু মনে রাখিস, যদি এই পশুটি তোকে পিষে দেয় তবে আমার কোনো দায় থাকবে না। শহরে এমনিতেও তোদের মতো ভিখারির অভাব নেই। ভিড় নিঃশ্বাস চেপে ধরল। সবাই এটাই ভাবছিল যে পরের মুহূর্তেই রক্তের হোলি খেলা হবে। ভুবন নিজের ঠোঁট থেকে গড়িয়ে পড়া রক্ত আস্তিন দিয়ে মুছে নিল এবং ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে তার সেই ঢিলে ঢালা ওয়েটারের জ্যাকেটটি খুলে ফেলে দিল, যা তার গায়ে খুব বড় হচ্ছিল। এখন সে শুধু তার ছেঁড়া গেঞ্জি আর প্যান্টে ছিল। সে নিরস্ত্র ছিল। তার হাতে না ছিল কোনো লাঠি, না কোনো অঙ্কুশ। সে ধীরে ধীরে গজরাজের দিকে এগিয়ে গেল। সেই হাতিটি তখনও রাগে ফোঁস করছিল। তার লাল চোখ আগুনের অঙ্গারের মতো জ্বলছিল। তার পায়ে বাঁধা লোহার শেকল তার চামড়া ছিলে দিয়েছিল এবং সেখান থেকে রক্ত পড়ছিল।
ব্যথা আর রাগ সেই বিশালকায় জীবটিকে অন্ধ করে দিয়েছিল। যেই গজরাজ ভুবনকে নিজের দিকে আসতে দেখল, সে একটি জোরে চিৎকার দিল এবং নিজের সুর বাতাসে দোলাল, যেন সতর্ক করে দিচ্ছে যে এক পা এগোলেই পিষে ফেলব। কিন্তু ভুবন থামল না। তার কদমে ভয় নয়, বরং একটি অদ্ভুত আপন ভাব ছিল। দুনিয়ার কাছে সে একটি পাগল হাতি ছিল, কিন্তু ভুবনের কাছে সে ছিল গজু। এই কথা সেখানে দাঁড়িয়ে থাকা কোনো ধনী ব্যক্তিই জানত না যে ভুবন এবং গজরাজের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও গভীর ছিল। ফ্ল্যাশব্যাকের একটি ঝাপসা স্মৃতি ভুবনের মাথায় খেলে গেল। এই হাতিটি তার গ্রামের ছিল। যখন ভুবন 5 বছরের ছিল, তখন বন্যায় তার বাবা মা ভেসে গিয়েছিলেন। তখন এই হাতিটি তাকে নিজের সুর দিয়ে তুলে একটি উঁচু টিলায় বসিয়েছিল এবং সারা রাত ঝড়ে তাকে রক্ষা করেছিল। ভুবন অনাথ হয়ে গিয়েছিল এবং গজরাজ তার একমাত্র পরিবার হয়ে উঠেছিল। তারা দুজনে একই থালায় খেত, নদীতে একসাথে স্নান করত। কিন্তু তারপর দারিদ্র্য সব কিছু কেড়ে নিল। গ্রামের জমিদার ঋণের বদলে গজরাজকে শহরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিলেন। সেই দিনটি ভুবন কখনো ভুলতে পারেনি, যখন গজরাজকে শেকলে মেধে ট্রাকে তোলা হচ্ছিল এবং দুজনের চোখ থেকেই জল পড়ছিল। আজ 2 বছর পর নিয়তি তাদের এই অদ্ভুত মোড়ে আবার মিলিয়ে দিল। কিন্তু এখন গজু বদলে গিয়েছিল। শহরের চাকচিক্য, মারধর এবং বন্দিদশা তাকে হিংস্র করে তুলেছিল। ভুবনের বুক ফেটে যাচ্ছিল এটা দেখে যে তার প্রিয় বন্ধুর কী অবস্থা করে রাখা হয়েছে। ভুবন এখন হাতিটি থেকে বড়জোর 10 কদম দূরে ছিল। সুরক্ষারক্ষীরা তাদের বন্দুক তাক করে দাঁড়িয়েছিল, প্রস্তুত ছিল যে কখন ইশারা মিলবে আর তারা গুলি চালাবে। গজরাজ তার বিশাল পা তুলল, সে ভুবনকে পিষে ফেলতে যাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা মহিলারা ভয়ে চোখ বন্ধ করে নিলেন। মৃত্যু ভুবনের মাথার ওপর মাতছিল। সবার মনে হল যে এখন ভুবনের হাড়গোড় গুঁড়ো হয়ে যাবে। কিন্তু তখনই সেই শোরগোল আর আতঙ্কের মাঝে একটি মৃদু কাঁপানো সুরেলা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। ভুবন নিজেকে বাঁচানোর জন্য হাত তোলেনি বা পিছিয়েও যায়নি। সে শুধু তার ভেজা চোখ গজরাজের রক্তাক্ত চোখের দিকে রাখল এবং সেই পুরনো পাহাড়ি লরি গাইতে লাগল, যা সে গ্রামে প্রায়ই গজুকে নদী তীরে ঘুম পাড়ানোর সময় গাইত। তার কণ্ঠে কোনো জাদুকরী শক্তি ছিল না, ছিল শুধু একটি শিশুর অটুট প্রেম আর যন্ত্রণা। যেমনই সেই সুর সেই পাগল হাতির কানে পড়ল, একটি অলৌকিক ঘটনা ঘটল। বাতাসে তোলা সেই বিশাল পা, যা কোনো পাথরের মতো আছড়ে পড়ার কথা ছিল, তা বাতাসেই থেমে গেল। গজরাজের শরীর, যা রাগে কাঁপছিল, তা হঠাৎ স্থির হয়ে গেল। বিয়ের ডিজে এবং শোরগোলের মাঝে সেই অবলা প্রাণীটি সেই একটি কণ্ঠস্বর চিনে নিয়েছিল, যা তার আত্মার সাথে যুক্ত ছিল। গজরাজ নিজের সুর, যা এতক্ষণ ধ্বংসলীলা চালাচ্ছিল, তা ধীরে ধীরে নিচে নামালো। সে ভুবনের কাছে এলো এবং তাকে শুকতে লাগল। সেই ছেঁড়া কাপড় আর ঘামের গন্ধের মাঝে সে তার পুরনো বন্ধু, তার হারানো ভাইকে খুঁজে পেল। সেই সুবাস, যাটাকে তার বাড়ি, সেই নদী আর সেই পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিল, যখন সে গোলাম ছিল না, বরং স্বাধীন ছিল। ভুবন কাঁদতে কাঁদতে এগিয়ে গেল। তার ভয় লাগছিল না। সে নিজের ননহে হাত দিয়ে হাতির সেই পা জড়িয়ে ধরল, যাতে লোহার বেড়ি বসে গিয়েছিল এবং রক্ত ঝরছিল। গজু, আমার ভাই, তোর খুব ব্যথা করছে না? ভুবন ফুপিয়ে ফুপিয়ে বলল। আমি এসে গেছি, এখন কেউ তোকে মারবে না, আমি তোর কিছু হতে দেব না। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত পাষাণ হৃদয়ের মানুষদেরও গায়ে কাঁটা দিয়ে উঠল। যে পশুটিকে বন্দুক, শেকল আর লাঠি কাবু করতে পারেনি, সে একটি শিশুর চোখের জলের কাছে হেরে গিয়েছিল। গজরাজ ধীরে ধীরে খুব সাবধানে হাঁটু গেড়ে বসে পড়ল, যাতে সে ভুবনের উচ্চতার সমান হতে পারে। সে নিজের লম্বা সুর ভুবনের গলায় পেঁচিয়ে নিল, ঠিক যেমন কোনো মা তার হারিয়ে যাওয়া সন্তানকে বুকে টেনে নেয়। হাতির বড় বড় চোখ থেকে মোটা মোটা অশ্রু টপ টপ করে ভুবনের গালে পড়তে লাগল। সেই হিংস্র পশুটি এখন একটি মাসুম শিশুর মতো কাঁদছিল। পুরো ব্যাঙ্কুয়েট হল স্তব্ধ হয়ে গিয়েছিল। শেঠবর্ধনের হাত থেকে হুইস্কির গ্লাসটি পড়ে মাটিতে ভেঙে চুরমার হয়ে গেল। সেখানে উপস্থিত কোটিপতিদের ভিড়, যারা এতক্ষণ প্রাণ বাঁচাতে পালাচ্ছিল, তারা এখন স্থির হয়ে দাঁড়িয়েছিল। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। একদিকে তাদের কোটি কোটি টাকা আর ক্ষমতা ছিল, যা ব্যর্থ প্রমাণিত হয়েছিল, এবং অন্যদিকে একটি অনাথ শিশুর নিঃস্বার্থ প্রেম ছিল, যা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল। নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে মানুষের নিঃশ্বাস ফেলার শব্দও শোনা যাচ্ছিল।
কিছু মুহূর্ত আগে যে হল আর্তনাদে ভরা ছিল, এখন সেখানে একটি পবিত্র শান্তি ছিল। ভুবন নিজের ছেঁড়া গেঞ্জির একটি টুকরো ছিঁড়ল এবং তা গজরাজের রক্তাক্ত পায়ে বাঁধতে লাগল, যেখানে লোহার শেকল গভীর ক্ষত করে দিয়েছিল। গজরাজ চুপচাপ দাঁড়িয়ে রইল, নিজের শুঁড় দিয়ে ভুবনের মাথা বুলিয়ে দিচ্ছিল, যেন তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে এখন তার রক্ষক এসে গেছে। ক্ষতে কাপড় বাঁধার সময় ভুবন পিছন দিকে না তাকিয়েই ধরা গলায় বলল, সাহেব, আপনাদের মনে হলো যে পাগল হয়ে গেছে। না সাহেব, এ শুধু তৃষ্ণার্ত ছিল আর ব্যথায় ছিল। আপনারা একে সোনা আর মখমলের গয়নায় তো সাজিয়েছিলেন, কিন্তু একে 2 ঢোক জল পান করাননি। আপনাদের ডিজের কান ফাটানো আওয়াজ একে কষ্ট দিয়েছিল। ভুবন ঘুরল এবং সরাসরি শেঠ বর্ধনের চোখের দিকে তাকাল। এবার তার চোখে কোনো মিনতি ছিল না, বরং একটি প্রশ্ন ছিল যা সেখানে উপস্থিত প্রতিটি ধনী মানুষের বিবেককে নাড়িয়ে দিল। সাহেব, পশু এ নয়, পশু তো সেই লোকগুলো যারা একে এই অবস্থায় পৌঁছেছে। আপনারা নিজের সম্পদ দিয়ে এর শরীর কিনতে পারেন, একে শেকলে বাঁধতে পারেন, কিন্তু এর মন কিনতে পারেন না। দেখুন, আপনাদের বন্দুকার গুলি একে আরও হিংস্র করে তুলছিল, কিন্তু আমার ভালোবাসা একে নুইয়ে দিল। ভুবনের এই শব্দগুলো কোনো চাবুকের মতো শেঠ বর্ধনের মনে লাগল। তিনি শহরের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসাবে পরিচিত ছিলেন, যিনি ভাবতেন টাকা দিয়ে দুনিয়ার সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু আজ একটি 10 বছরের নোংরা বাচ্চার সামনে তিনি নিজেকে খুব ছোট মনে করছিলেন। তার কোটি কোটি টাকা, তার আলিশান সুরক্ষা ব্যবস্থা, তার আভিজাত্য, সব কিছু সেই মুহূর্তে ধুলোয় মিশে গেল। শেঠ বর্ধন প্রথমবার অনুভব করলেন যে ক্ষমতা আর ভয়ের ওপর তার এত অহংকার ছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। একদিকে তার নিষ্ঠুরতা ছিল যা বিনাশকে ডেকে এনেছিল, এবং অন্যদিকে এক দরিদ্র অনাথ শিশুর করুণা ছিল যা শান্তি স্থাপন করেছিল। ভিড়ে উপস্থিত অনেকের চোখ ভিজে গিয়েছিল। যে অতিথিরা একটু আগে সেই বাচ্চাটিকে ভিখারি আর চাকর ভেবেছিল, এখন তারা তাকে সম্মানের চোখে দেখছিল। শেঠের চোখের অহংকারের পর্দা সরে গিয়েছিল। তিনি ধীরে ধীরে নিজের হাত তুললেন এবং গার্ডদের ইশারা করলেন, বন্দুক নিচে করো, এক্ষুনি। তার কণ্ঠে এখন আর সেই কর্কশতা ছিল না, বরং একটি অদ্ভুত নম্রতা ছিল। তিনি ধীরে ধীরে সেই বৃত্তের দিকে এগিয়ে গেলেন যেখানে ভুবন গজরাজের পাশে দাঁড়িয়েছিল। শেঠ নিজের পকেট থেকে সেই দামি রুমাল বের করলেন, যা তিনি নিজের আভিজাত্য মনে করতেন, এবং ঝুঁকে ভুবনের রক্তমাখা গাল মুছে দিতে লাগলেন, যেখানে তিনি নিজে তাকে চড় মেরেছিলেন। শেঠবর্ধনের চোখে লজ্জিত হওয়ার অশ্রু ছিল। যে হাত দিয়ে তিনি সেই মাসুম বাচ্চাটিকে চড় মেরেছিলেন, সেই হাত জোর করে তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। একজন বিলিয়নেয়ারের একজন সামান্য ওয়েটারের সামনে এভাবে নত হওয়া সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তির কাছে কোনো ভূমিকম্পের চেয়ে কম ছিল না। শেঠবর্ধন ধরা গলায় বললেন, বেটা, আমাকে ক্ষমা করে দাও। আজ পর্যন্ত আমার মনে হতো যে আমি এই শহরের রাজা, কিন্তু আজ তুমি আমাকে দেখিয়ে দিলে যে আসল রাজা সে নয় যার কাছে সোনার মুকুট আছে, বরং সে যার কাছে সোনার মতো মন আছে। আমি হেরে গেছি। আমার সন্তান, তোমার সম্পত্তির আগে আমার সমস্ত সম্পত্তি তুচ্ছ। শেঠ সাথে সাথে চিৎকার করে নিজের ম্যানেজারকে আদেশ দিলেন, দাঁড়িয়ে কি দেখছ, চাবি নিয়ে এসো, এক্ষুনি এর শেকল খোলো, আর যতটা ফল আর জল রান্নাঘরে আছে সব এখানে নিয়ে এসো। আজ এই প্রাণীটি ক্ষুধার্ত থাকবে না। তড়িঘড়ি করে কর্মচারীরা ছুটে গেল। কিছুক্ষণের মধ্যেই লোহার মোটা শেকলের তালা খুলে দেওয়া হলো। যেই ভারী শেকলগুলো মাটিতে পড়ল, তাদের শব্দ হলে প্রতিধ্বনিত হওয়া স্বাধীনতার কথা ঘোষণা করল। গজরাজ একটি গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার পায়ের গভীর ক্ষতগুলো তখনও টাটকা ছিল, কিন্তু স্বাধীনতার শান্তি সেই ক্ষতের উপর মরহমের কাজ করছিল। ওয়েটার আর বাবুর্চিরা যারা ভয়ে লুকিয়েছিল, তারা এখন বড় বড় পাত্রে জল এবং প্রচুর কলা, আখ আর আপেল নিয়ে এলো। ভুবন নিজের হাতে গজরাজকে জলপান করালো এবং ফল খাওয়ালো। গজরাজও খুব আদর করে নিজের সুর দিয়ে একটি কলা তুলে আগে ভুবনের মুখের কাছে নিয়ে গেল, যেন বলছিল, আগে তুমি খাও আমার বন্ধু। এই দৃশ্য দেখে অনেক মহিলার চোখের জল বাঁধ মানল না। এটি ছিল মানবতা আর প্রেমের এমন এক দৃশ্য যা হয়তো কেউ নিজের জীবনে আগে কখনো দেখেনি। শেঠবর্ধন ভুবনের কাঁধে হাত রাখলেন এবং ভিড়কে উদ্দেশ্য করে বললেন, শোনো সবাই, আজ আমার মেয়ের বিয়ে ঠিকই, কিন্তু আজকের আসল হিরো অন্য কেউ। এই শিশুটি আজ শুধু আমার প্রাণ বাঁচায়নি, বরং আমার আত্মাকেও বাঁচিয়ে দিয়েছে। আজ যদি এ মাঝে না আসত, তবে আমার হাতে একটি অবলা প্রাণীর হত্যা হতো, এবং সেই পাপ আমাকে সারা জীবন শান্তিতে বাঁচতে দিত না। পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল।
এখন সেখানে না ছিল ডিজের শোরগোল, না মদের গ্লাস টকরাচ্ছিল। সবার নজর সেই দরিদ্র শিশুটির উপর ছিল, যে এখন কোনো সেলিব্রিটির চেয়েও বড় মনে হচ্ছিল। শেঠবর্ধন একটি বড় সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করলেন, আজ থেকে এই হাতিটি আমার। গজরাজ এখন আর গোলামি করবে না। একে কোনো বিয়েতে প্রদর্শনীর জন্য দাঁড় করানো হবে না। আমি কথা দিচ্ছি যে কাল সকালেই একে দেশের সবচেয়ে ভালো বন্যপ্রাণী অভয়ারণ্যে বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে পাঠানো হবে, যেখানে খোলা বাতাসে নিজের সঙ্গীদের মাঝে স্বাধীনভাবে বাঁচতে পারবে। এর পুরো খরচ আমি বহন করব। কিন্তু শেঠের কথা তখনও শেষ হয়নি। তিনি ভুবনের দিকে তাকালেন, যার চোখে এখন উজ্জ্বলতা এসেছিল। আর তোমার কথা বলি আমার সন্তান, তুমি প্রমাণ করেছ যে হিরে জহরত নয়, বরং একটি সত্য মনের প্রয়োজন হয়। তুমি ওয়েটার হওয়ার জন্য জন্মাওনি। শেঠবর্ধনের কণ্ঠস্বর গুমড়ে উঠল। আমি আজ সবার সামনেই কথা দিচ্ছি যে ভুবনের আগামী দিনের পুরো পড়াশোনা, থাকা, খাওয়া এবং বড় করার দায়িত্ব আমি নিলাম। এই শিশুটি এখন আর অনাথ নয়। যে সাহস আর বুদ্ধিমত্তার পরিচয় সে আজ দিয়েছে, তা বড় বড় ডিগ্রিধারীদের মধ্যেও থাকে না। ভুবন, আজ থেকে তুমি ওয়েটার নও, তুমি আমার ছেলের মতো। তুমি স্কুলে যাবে, বড় মানুষ হবে এবং দুনিয়াকে শেখাবে আসল মানবতা কি। পুরো হল করতালিতে ফেটে পড়ল। সেই হাতগুলো যা একটু আগে ভুবনকে ধাক্কা দিচ্ছিল, আজ তার সম্মানে বাজছিল। ভুবনের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে তার ভাগ্য এভাবে বদলে যাবে। সে কাঁপানো হাতে শেঠবর্ধনের পা ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু শেঠ তাকে মাঝপথেই থামিয়ে নিজের বুকে জড়িয়ে নিলেন। সেই বিলাসবহুল বিয়েতে এখন সোনারূপার চকমকানি ফিকে হয়ে গিয়েছিল এবং মানবতার উজ্জ্বলতা সবার ওপরে ছিল। সারা রাত ভুবন গজরাজের পাশেই বসে রইল। সে জানত যে এই সাথে থাকা শুধু কিছু মুহূর্তের। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ দেখা দিল, তখন বন বিভাগের একটি বড় বিশেষ ট্রাক দ্য রয়্যাল হেরিটেজের গেটে দাঁড়িয়েছিল। এই ট্রাক গজরাজকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। কোনো সার্কাস বা চিড়িয়াখানায় নয়, বরং একটি খোলা জঙ্গলের অভয়ারণ্যে, যেখানে না থাকবে শেকল, না থাকবে অঙ্কুশ, আর না থাকবে কোনো মালিক। বিদায়বেলাটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। ভুবন গজরাজের কপালে নিজের কপাল ঠেকাল এবং ধীরে ধীরে ফিসফিস করে বলল, যা আমার বন্ধু, নিজের দুনিয়া যা। এখন তোকে আর কখনো মানুষের বিনোদনের জন্যে নাচতে হবে না, তুই স্বাধীন। গজরাজ এখন পুরোপুরি শান্ত ছিল, বুঝতে পারছিল কি হচ্ছে। সে নিজের সুর দিয়ে ভুবনের চোখের জল মুছে দিল এবং একটি হালকা আদুরে শব্দ করল, যেন সেও বিদায় আর কৃতজ্ঞতা জানাচ্ছে। যখন গজরাজকে ট্রাকে তোলা হচ্ছিল, সে বারবার পিছন ফিরে ভুবনকে দেখছিল। তার কদমে ভারী ভাব ছিল, যেন সে নিজের এই ছোট রক্ষককে ছেড়ে যেতে চাচ্ছিল না। কিন্তু স্বাধীনতার ডাকও তাকে ডাকছিল। শেঠবর্ধন ভুবনের পিছনে দাঁড়িয়েছিলেন। তিনি তার কাঁধে শক্ত করে হাত রাখলেন। ট্রাকের ইঞ্জিন স্টার্ট হল এবং তা ধীরে ধীরে এগিয়ে গেল। ভুবন ততক্ষণ সেই ট্রাকের পিছনে দৌড়াতে লাগল, যতক্ষণ না তা চোখের আড়ালে চলে গেল। তার চোখে জল ছিল, কিন্তু মুখে ছিল একটি স্বস্তির হাসি। সেই স্বস্তি যা কোনো আপনজনকে বন্দিদশা থেকে মুক্ত করলে পাওয়া যায়। সময়ের পাতা উল্টে গেল এবং কয়েক বছর কেটে গেল। আজ শহরের সবচেয়ে নামী স্কুলের বার্ষিক উৎসবে একজন মেধাবী ছাত্রকে স্টুডেন্ট অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। স্টেজে যখন তার নাম ডাকা হলো, তখন করতালির শব্দ থামার নামই নিচ্ছিল না। সেই ছাত্রটি অন্য কেউ নয়, সেই ভুবন। এখন সে ছেঁড়া কাপড়ে নয়, বরং একটি চমৎকার ব্লেজার আর টাই পরেছিল। তার মুখে আত্মবিশ্বাসের জেল্লা ছিল, কিন্তু তার চোখে সেই পুরনো নম্রতা আজও বজায় ছিল। সামনের সারিতে বসা শেঠবর্ধনের চোখ গর্বে ভিজেছিল। তিনি অনুভব করলেন যে সেই ভয়ানক রাতে তিনি শুধু একটি শিশুর সাহায্য করেননি, বরং নিজের বার্ধক্যের জন্যে একটি সাহারা এবং নিজের আত্মার জন্যে শান্তি কামিয়েছিলেন। ভুবন মাইক হাতে নিল এবং নিজের বক্তব্য শুরু করল। সে নিজের সাফল্যের কৃতিত্ব নিজের পরিশ্রমকে নয়, বরং সেই দয়াকে দিল যা তাকে আবর্জনার স্তূপ থেকে তুলে এখানে পৌঁছে দিয়েছিল। ভুবন নিজের পকেট থেকে একটি ছবি বের করল এবং তার সবাইকে দেখালো। সেই ছবিটি গজরাজের ছিল, যে এখন ঘন জঙ্গলে নিজের পরিবারের সাথে নদীতে আনন্দ করছিল। এই ছবিটি বন বিভাগের কর্মকর্তারা কয়েকদিন আগেই পাঠিয়েছিলেন। ভুবন বলল, এটি আমার বন্ধু, এটি আমাকে শিখিয়েছে যে ভাষা এবং প্রজাতি আলাদা হতে পারে, কিন্তু ব্যথা আর প্রেমের ভাষা সারা বিশ্বে একই হয়।
ধনী সে নয় যার কাছে সবচেয়ে দামি গাড়ি আছে, ধনী সেই যে কারোর বয়ে যাওয়া চোখের জল আটকাতে পারে। শেঠবর্ধন সেদিন একটি খুব বড় শিক্ষা নিজের ডায়েরিতে লিখেছিলেন, আমি জীবনভর সিন্দুক ভরেছি, কিন্তু আমি শান্তি তখন পেলাম যখন আমি একটি খালি ঝুলি ভরলাম। সম্পদ দিয়ে আপনি বিছানা কিনতে পারেন, ঘুম নয়, বই কিনতে পারেন, জ্ঞান নয়, এবং মানুষ কিনতে পারেন, কিন্তু তার ভালোবাসা আর আনুগত্য নয়। আজ ভুবন একজন বড় অফিসার হওয়ার পথে এবং গজরাজ জঙ্গলে নিজের স্বাধীন সালতানাতের রাজা, কিন্তু তাদের দুজনের কাহিনী আজও সেই শহরের মানুষের মনে আছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়াকে বদলানোর জন্য কোনো সুপার হিরোর প্রয়োজন হয় না, শুধু একটি স্পন্দিত সংবেদনশীল হৃদয়ের প্রয়োজন হয়। কখনো কখনো একজন ছোট সাধনহীন মানুষ তা করে দেখায় যা বড় বড় প্রাসাদে বসবাসকারীরা করতে পারে না। সত্য এটাই যে মানুষের উচ্চতা তার সম্পদ দিয়ে নয়, বরং তার কর্ম এবং তার উদ্দেশ্য দিয়ে মাপা হয়। সেই রাতে একজন ওয়েটার জিতে গিয়েছিল এবং একজন বিলিয়নিয়ার হেরে গিয়েও জিতে গিয়েছিল, কারণ সেই হারের মধ্যেই সে নিজের মানবতার জয় খুঁজে পেয়েছিল।